পরিতোষ পাত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সকলেই জানেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আপনারা যদি 2 তারিখের মধ্যে 2রা জুন এর মধ্যে আপনারা যদি ফর্ম ফিল আপ করে জমা দেন, তাহলে আপনাদের জুন মাস অর্থাৎ এই মাস থেকেই আপনাদের 3000 টাকা করে ঢোকা স্টার্ট হবে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে। তো আপনাদের সকলেরই একটি সমস্যা হচ্ছে যে আপনারা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করবেন। তো তার জন্যে আজকের এই ভিডিওটি আমি রেকর্ড করছি। তো এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের মনে কোনো দ্বিধা থাকবে না যে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। আপনারা নিজেরাই এই ফর্মটি খুব সহজে ফিল আপ করতে পারবেন যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনারা নিজেরা ফর্মটি ফিল আপ করবেন। তো চলো ভিডিওটি শুরু করছি। এই ফর্মটি আমি আপনাদের একটি ফ্যামিলির উদাহরণ দিয়ে ফিল আপ করে দেখাবো। ধরুন আপনাদের ফ্যামিলিতে 5 জন মেম্বার রয়েছে। ধরুন আপনাদের ফ্যামিলিতে যে প্রধান তিনি হলো এ হচ্ছে আপনাদের ফ্যামিলির প্রধান। যেখানে প্রধানের নাম লিখতে বলবে সেখানে আমি এ বলে লিখব, এবং এর স্ত্রী হলো বি, এবং এর পুত্র হলো সি এর স্ত্রী হচ্ছে ডি, যে পরিবারের যে প্রধান। ডি হলো তার হচ্ছে বৌমা, এবং হলো এর দ্বিতীয় ছেলে। তো চলুন এবার আমি ফর্মটি ফিল আপ করে দেখাবো। তাহলে হলো পরিবারের প্রধান, বি হলো এর স্ত্রী, সি হলো এর প্রথম পুত্র, ডি হলো এর বৌমা, এবং হলো এর দ্বিতীয় পুত্র। তো চলুন এবার আমি ফর্মটি আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি। তো এখানে আপনাদের বলেছে 1 নম্বরে পরিবারের প্রধানের নাম। তো এখানে আমরা পরিবারের প্রধানের নাম লিখব কি অনুযায়ী? আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে আপনার পরিবারের প্রধানের যে নামের বানান রয়েছে সেই নামের বানান আপনি এই পুরো নাম লিখুন। এই জায়গাটায় আপনাকে পুরো নামটা লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। তো এখানে আমি পরিবারের প্রধানের নাম লিখে দিলাম এবং পরিবারের প্রধানের জন্ম তারিখ। পরিবারের প্রধানের জন্ম তারিখ আপনাকে বসাতে হবে দিন, মাস এবং বছর হিসাবে। তো এরপর আপনাদেরকে ফিল আপ করতে হবে 3 নম্বর পয়েন্ট। এখানে বলা আছে পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধানের লিঙ্গ যদি আপনার পুরুষ হয় পুরুষ, মহিলা হলে মহিলা, এবং অন্যান্য হলে অন্যান্য। যেটা হবে আপনি সেখানে টিক চিহ্ন মারবেন। আমি এখানে পুরুষে টিক চিহ্ন মারলাম। 4 নম্বর পয়েন্টে আপনাদেরকে বলেছে পরিবারের প্রধানের আধার নম্বর। পরিবারের প্রধানের আধার নম্বর আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এবং 5 নম্বর পয়েন্টে বলেছে ডিজিটাল রেশন কার্ড পরিবারের আইডি যদি থাকে তো বসাবেন, না থাকলে প্রয়োজন নেই। 6 নম্বর পয়েন্টে বলেছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা যতজন রয়েছে আপনি এখানে ততজন পরিবারের সদস্য সংখ্যা বসাবেন। এখানে আমি 5 জনের নিয়েছি, তো 5 জন পরিবারের সদস্য সংখ্যা আমি এখানে বসাচ্ছি 5 জন। ঠিকানা আপনাকে এখানে পুরো ঠিকানা লিখতে হবে। স্থায়ী ঠিকানাটা আপনাকে দিতে হবে। যোগাযোগ নম্বর এখানে আপনাদের মোবাইল নম্বর বসাতে হবে। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ পরিবারের যে প্রধান তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বর আপনাদের এখানে বসাতে হবে। চলুন তারপরে দেখি কি কি বলছে। এখানে 9 নম্বর পয়েন্টে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর আপনাদেরকে এখানে বসাতে হবে। এখানে বলেছে পরিবারের প্রধানের নাম আপনি এখানে বসালেন। এরপর সদস্য সংখ্যা 1। প্রথম সদস্য সংখ্যা হচ্ছে এর স্ত্রী হচ্ছে বি, তো বি এর নাম এখানে আপনি লিখবেন। এরপর জন্ম তারিখ, বিয়ের জন্ম তারিখ কত সেটা এখানে বসাবেন, এবং বিয়ের লিঙ্গ কি সেটা এখানে বসাবেন, পুরুষ না মহিলা সেটা এখানে বসাবেন। পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে বিয়ের এখানে আপনি বসাবেন। এটা হচ্ছে হচ্ছে বিয়ের স্ত্রী, তো এখানে আপনাকে স্ত্রী বসাতে হবে। আধার নম্বর, বিয়ের আধার নম্বর আপনাকে এখানে বসাতে হবে। এখানে বলা রয়েছে
অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যদি আবেদন করেন বিয়ের জন্য, তাহলে আপনাকে হচ্ছে এই বক্সে ক্লিক করতে হবে। অর্থাৎ 25 বছরের ঊর্ধ্বে বিবাহিত মহিলা রয়েছে তাদের জন্য আপনি যদি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেন, তাহলে তার নামের পাশে এই হ্যাঁ বক্সে আপনাকে হচ্ছে ক্লিক করতে হবে। অর্থাৎ হচ্ছে হ্যাঁ বক্সে আপনাকে টিকমার্ক করতে হবে। এরপর 2 নম্বর সদস্যের নাম এখানে আপনি বসাবেন। 2 নম্বর সদস্য রয়েছে এখানে সি। 2 নম্বর সদস্য এখানে রয়েছে সি। এখানে আপনি সি এর নাম লিখবেন। সি এর জন্ম তারিখ কত এখানে আপনাকে বসাতে হবে। সি এর লিঙ্গ কি এখানে আপনাকে বসাতে হবে। যেহেতু সি ছিল এর প্রথম পুত্র, তাহলে আপনাকে লিঙ্গর জায়গায় মেল বা পুরুষ বসাতে হবে। এরপর পরিবারের প্রধানের সঙ্গে সি এর কী সম্পর্ক রয়েছে। সি ছিল এর এর প্রথম পুত্র, তো এখানে আপনাকে পুত্র বলে লিখতে হবে এবং সি এর আধার নম্বর আপনাকে এখানে বসাতে হবে। এরপর 3 নম্বর সদস্য ছিল ডি। ডি এর জন্ম তারিখ এখানে বসাতে হবে। ডি এর লিঙ্গ কি, যেহেতু ডি এর বৌমা ছিল তাই এখানে স্ত্রী, এবং পরিবারের প্রধানের সঙ্গে ডি এর সম্পর্ক কি, যে ডি হচ্ছে এর বৌমা, তো এখানে আপনাকে বৌমা বলে লিখতে হবে এবং বৌমার আধার নম্বর এখানে বসাতে হবে। 4 নম্বর সদস্যর জায়গায় নাম। 4 নম্বর সদস্যের নাম কি ছিল এখানে ই এর জন্ম তারিখ এখানে বসাতে হবে, লিঙ্গ এখানে বসাতে হবে এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী ছিল, যেহেতু এর সাথে ই এর সম্পর্ক ছিল পুত্র, তাই এখানে পুত্র বলে আপনাকে লিখতে হবে এবং পুত্রের আধার নম্বর আপনাকে এখানে বসাতে হবে। আর যদি আরও সদস্য থেকে থাকে তাহলে 5 নম্বর সদস্যতে আপনাদের তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক এবং তার আধার নম্বর আপনাদের এখানে বসাতে হবে। তো চলুন দেখা যাক এরপর কি বলেছে 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে এখানে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে আপনাদেরকে বসাতে হবে। তো পরিবারের প্রধানের ব্যাংক এখানে বসাতে হবে, এর ব্যাংক অ্যাকাউন্ট এখানে বসাতে হবে। যদি এর ব্যাংক অ্যাকাউন্ট যদি এসবিআইতে হয়ে থাকে তাহলে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যদি ব্যাংক অফ বরোদা থেকে থাকে তাহলে ব্যাংক অফ বরোদা, যদি কানাডা ব্যাংক থেকে থাকে তা কানাডা ব্যাংক, যে ব্যাংক থাকবে সেই ব্যাংকের নাম এখানে আপনাকে বসাতে হবে। অ্যাকাউন্ট নম্বর এখানে বসাতে হবে পরিবারের প্রধানের এবং ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড এখানে বসাতে হবে এবং সদস্য সংখ্যা 1, পরিবারের সদস্যের সংখ্যা, সদস্য 1 নম্বর সদস্য যে ছিল সে ছিল হচ্ছে বি এর ব্যাংকের নাম এখানে বসাতে হবে, বি এর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে বসাতে হবে, সেমভাবে আইএফএসসি কোড এখানে বসাতে হবে। সদস্য যে 2 রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট এখানে বসাতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড। 3 নম্বর সদস্যেরও এখানে ব্যাংকের নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড অ্যান্ড সেমভাবে 4 নম্বর সদস্যেরও আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আপনাকে বসাতে হবে। এরপর আপনাদেরকে বলেছে এপিক নম্বর অর্থাৎ ভোটার তালিকায় অংশ নম্বর সহ, এবং আপনাদের এরপর এখানে আপনাদের পরিবারের প্রত্যেকের ভোটার নম্বর, এখানে ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর এখানে আপনাদের বসাতে হবে। পরিবারের প্রধান যে রয়েছে তার এপিক নম্বর এখানে বসাতে হবে এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর এখানে বসাতে হবে। সদস্যের 1 নম্বর সদস্যের এপিক নম্বর এখানে বসাতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং এর অংশ নম্বর এখানে বসাতে হবে। 2 নম্বর সদস্যের এপিক নম্বর এখানে বসাতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ এখানে বসাতে হবে। সেমভাবে 3 নম্বর সদস্য যিনি রয়েছেন তার এখানে এপিক নম্বর, এখানে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এখানে বসাতে হবে। 4 নম্বর সদস্যেরও এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র, অংশ বসাতে হবে। যদি 5 নম্বর সদস্য থেকে থাকে সেইভাবে হচ্ছে, তো 5 নম্বর সদস্যের এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ এখানে বসাতে হবে। এরপর 12 নম্বর পয়েন্টে বলেছে এখানে বিভাগ। আপনি যদি বা আপনার পরিবার যদি আনরিজার্ভ থাকে বা অসংরক্ষিত থাকে তাহলে এই পয়েন্টে টিকচিহ্ন মারতে হবে। যদি ইডব্লিউএস হয়ে থাকে তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। যদি এসসি থেকে থাকে এই অপশানে টিকচিহ্ন করতে হবে, এসটি থাকলে এই অপশানে, বা ওবিসি যদি কাস্ট হয়ে থাকে তাহলে ওবিসিতে টিকচিহ্ন করতে হবে, বা যদি টিজি যদি হয়ে থাকে তাহলে এই চেক বক্সে আপনাদের টিক মার্ক করতে হবে। এবং এটি টিক করার পর আপনাদের এখানে ডকুমেন্ট হিসাবে পরিবারের সকলেরই আপনাদের সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স এখানে
যে এই ফর্মের সাথে আপনাদের অ্যাটাচ করতে হবে। তারপর বলেছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। 1 নম্বর পয়েন্টে বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে ইয়েস, না থাকলে নো। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। তাহলে যদি হ্যাঁ হয়, যদি থেকে থাকে, তাহলে আপনাদের কার্ডের ধরন আপনাদের এখান থেকে যে কোনো একটি কার্ডের ধরন যেটি আপনার কার্ড রয়েছে রেশন কার্ড সেটাকে আপনাদের টিকমার্ক করতে হবে। এরপর 3 নম্বর পয়েন্টে বলেছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা তার বিবরণ এখানে দিতে হবে। যদি ইয়েস হয়ে থাকে ইয়েস, যদি না হয়ে থাকে তাহলে নাতে আপনাদের টিকমার্ক করতে হবে। এবং এরপর সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনাদের 3টি বা তারও বেশি পাকা বাড়ি রয়ে থাকে তাহলে আপনাদের হ্যাঁতে টিকমার্ক করতে হবে। যদি না থেকে থাকে তাহলে নাতে আপনাদের টিকমার্ক করতে হবে। 2 নম্বর পয়েন্টে বলেছে পারিবারিক জমির মালিকানা। যদি আপনাদের পারিবারিক জমির কোনো মালিকানা থেকে থাকে, মানে পারিবারিক জমি যদি থেকে থাকে, তাহলে আপনাদের ইয়েসে ক্লিক করতে হবে, না হলে আপনাদের নাতে ক্লিক করতে হবে। এবং যদি ইয়েস হ্যাঁ অপশানে ক্লিক করেন তার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং আর এই সব জমির কপি বা রেকর্ড আপনাদের এর সাথে জেরক্স কপি আপনাদের এগুলো দিতে হবে এই ফর্মের সাথে। এরপর আপনাদের বলেছে বিভাগ এবং ক্ষেত্র, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কতটুকু রয়েছে সেটা এখানে লিখতে হবে এবং রেজিস্ট্রেশনের নথি এর সাথে জমা দিতে হবে। এবং আপনাদের যানবাহন এবং আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। যদি থেকে থাকে তো হ্যাঁ, যদি না থেকে থাকে তো না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আপনাদের এখানে দিতে হবে এবং গাড়ি কী ধরনের গাড়ি, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি যে ধরনের গাড়ি হয়ে থাকে সেই ধরনের গাড়ি এখানে লিখতে হবে এবং মডেল নম্বর আপনাদের দিতে হবে। 5 নম্বর পয়েন্টে আপনাদের বলেছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি থেকে থাকে তো হ্যাঁ, যদি না থেকে থাকে তো না। অপশানে আপনাদের এখানে ক্লিক করতে হবে। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। যদি হ্যাঁ হয় তাহলে পরিবারের যে প্রধান রয়েছে তিনি সরকারি স্বাস্থ্য বিমা পান কি বেসরকারি স্বাস্থ্য বিমা পান সেটি আপনাদের টিকমার্ক করতে হবে এবং বিমার অঙ্ক এখানে বসাতে হবে এবং বিমানে প্রিমিয়ামের বিবরণ এখানে আপনাদের দিতে হবে। সেমভাবে সদস্য 1-এর আপনাদের সরকারি স্বাস্থ্য বিমা রয়েছে কি বেসরকারি রয়েছে সেটা বসাতে হবে, বিমার অঙ্ক এখানে আপনাদের বসাতে হবে, প্রিমিয়ামের বিবরণ এখানে বসাতে হবে। সেমভাবে সদস্য 2-এর যদি হয় আপনাদের বসাতে হবে, সদস্য 3-এরও সেম এবং সদস্য 4-এরও সেম। এরপর আপনাদের বলেছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। যদি করে থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো নাতে আপনাদের ক্লিক করতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তো দেবেন, যদি না থাকে তো না দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনাদের বলেছে কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের প্রধান কোনো সরকারি ক্ষেত্রের সাথে যুক্ত কিনা, কোনো বেসরকারি ক্ষেত্রের সাথে যুক্ত কিনা, আপনাদের এগুলি টিকমার্ক করতে হবে। যদি বেকার থাকে তো আপনাদের বেকার অপশানে ক্লিক করতে হবে। সেমভাবে সদস্য 1ও যদি সরকারি চাকরি করে থাকে তো সরকারি চাকরির অপশান এখানে ক্লিক করতে হবে। এরপর সদস্য 2 যদি বেকার হয়ে থাকে তো বেকার, যদি বেসরকারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত কর্মচারী হয়ে থাকে তো এখানে আপনাদের ক্লিক করতে হবে, বা পার্ট টাইম যদি করে থাকে তাহলে এখানে আপনাদের ক্লিক করতে হবে। যার যেটি অপশান হবে তাকে সেই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর সদস্য 3 নম্বরের ক্ষেত্রে সেম, যদি বেকার হয়ে থাকে তো বেকার, যদি সরকারি ক্ষেত্রে হয়ে থাকে তো সরকারি ক্ষেত্রে আপনাদের টিকমার্ক করতে হবে। এরপর সদস্য 4-এর ক্ষেত্রেও আপনাদের সেমভাবে আপনাদের যেটি আপনাদের হবে সেটি আপনাদের এখানে টিকমার্ক করতে হবে। এরপর আপনাদের বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কতজন। তো আপনাদের পরিবারের মধ্যে যদি শিক্ষিত সদস্য যতগুলো রয়েছে সেই সদস্যর সংখ্যা এখানে লিখতে হবে এবং যতগুলো অশিক্ষিত রয়েছে সেই সংখ্যাটা আপনাদের এখানে বসাতে হবে। এবং পরিবারের প্রধান শিক্ষিত কি অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষাযোগ্যতা কত আপনাদের এখানে বসাতে হবে। শিক্ষিত হলে এই অপশানে, অশিক্ষিত হলে এই অপশানে।
এবং সদস্য 1 যদি শিক্ষিত হয় তো আপনাদের টিক মারতে হবে, অশিক্ষিত হলে টিক মারতে হবে, এবং সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা কত রয়েছে যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে এখানে আপনাদের বসাতে হবে। সেমভাবে সদস্য 2 যদি শিক্ষিত হয়ে থাকে তো আপনাদের এখানে অপশানে ক্লিক করতে হবে এবং সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা কত কী রয়েছে সেটা এখানে আপনাদের লিখে দিতে হবে। সেমভাবে 3 নম্বর সদস্যদের ক্ষেত্রেও 4 নম্বর সদস্যদের ক্ষেত্রেও সেমই হবে। এবং 5 নম্বর এখানে বলেছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বা বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা ও পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হয়ে থাকে তো হ্যাঁ, যদি না হয়ে থাকে তো না। যদি হয়ে থাকে তাহলে যিনি এই পদে রয়েছেন তার সংসদ নম্বর আপনাদের এখানে বসাতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি কেউ আপনারা সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে আপনাদের এখানে হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে, না হলে আপনাদের না অপশানে ক্লিক করতে হবে। যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে তার সদস্য নম্বর এখানে বসাতে হবে। এরপর 7 নম্বর পয়েন্টে এখানে বলা রয়েছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি হয়ে থাকে তো হ্যাঁ, যদি না হয়ে থাকে তো না। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নম্বর আপনাদের এখানে বসাতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত এখানে আপনাদের বসাতে হবে। এরপর এখানে বলেছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধানের ক্ষেত্রে যদি প্রযোজ্য না হয় তো না। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তবে আবেদন নম্বর এখানে বসাতে হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তবে সার্টিফিকেট নম্বর এখানে বসাতে হবে। এবং সদস্যর 1-এর ক্ষেত্রে যদি প্রযোজ্য না হয় তো প্রযোজ্য নয় এই অপশানে ক্লিক করতে হবে। যদি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আবেদন নম্বর এখানে বসাতে হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর এখানে বসাতে হবে। সেমভাবে সদস্য 2-এর ক্ষেত্রেও হবে এবং সেমভাবে সদস্য 3 এবং 4-এর ক্ষেত্রেও একই হবে। এরপর আপনাদের বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্প ক্রেডিট কার্ড এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি আপনাদের থেকে থাকে তার বিবরণ আপনাদের এখানে বসাতে হবে। পরিবারের প্রধানের যদি কোনো কিষাণ কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড থেকে থাকে তার নম্বর এখানে বসাতে হবে এবং তার আইডির সংখ্যা বসাতে হবে এবং যে তারিখে ইস্যু করা হয়েছে তার সংখ্যা এখানে বসাতে হবে। যদি সদস্যদের কোনো কার্ড যদি থেকে থাকে তাহলে এখানে তার নম্বর, এখানে তার আইডি নম্বর, এখানে সংখ্যা, আইডি সংখ্যা এখানে বসাতে হবে এবং কত তারিখে ইস্যু হয়েছিল সেই তারিখ আপনাদের এখানে বসাতে হবে। সদস্য 2-এর ক্ষেত্রেও সেমভাবে আপনার যদি কোনো কার্ড যদি থেকে থাকে তার কার্ড নম্বর এখানে বসাতে হবে, আইডির সংখ্যা এখানে বসাতে হবে এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে বসাতে হবে। সেমভাবে সদস্য 3 এবং সদস্য 4-এর ক্ষেত্রেও একই হবে। এরপর আপনাদের বলা রয়েছে যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেই তথ্য আপনাদের দিতে হবে। যদি পরিবারের প্রধানের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয়, না হলে না, হ্যাঁ হলে যদি হয়ে থাকে তাহলে তার মামলার বিবরণ আপনাদের বসাতে হবে। সেমভাবে সদস্য 1-এর ক্ষেত্রে আপনাদের যদি প্রযোজ্য না হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন, যদি না হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন এবং যদি হয়ে থাকে তাহলে মামলার বিবরণ আপনাদের এখানে বসাতে হবে। এবং সদস্য 2-এর ক্ষেত্রেও সেম, যদি প্রযোজ্য নয় যদি হয় তাহলে এই অপশানে, না হলে না অপশানে, হ্যাঁ হলে যদি হয়ে থাকে তাহলে মামলার বিবরণ আপনাদের এখানে বসাতে হবে। 3 নম্বর সদস্য এবং 4 নম্বর সদস্যের ক্ষেত্রেও সেম এটি আপনাদের করতে হবে। দেন আপনাদের বলেছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বর পয়েন্টে বলেছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। সদস্য নম্বর শিশু যদি আপনাদের থেকে থাকে তাহলে শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর নাম, বিদ্যালয়ের নাম কি, ধরন কি, সরকারি না বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা কিনা, অন্যান্য মাদ্রাসা কিনা সেই ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। এবং সদস্য যদি 2 নম্বর শিশু যদি আপনাদের থেকে থাকে বা সদস্য 2-এতে আপনাদের এখানে বসাতে হবে, শিশুর নাম বসাতে হবে, শিশু শ্রেণী, বিদ্যালয়ের নাম আপনাদের বসাতে হবে, বিদ্যালয়ের ধরন কি, সরকারি না বেসরকারি বিদ্যালয় না স্বীকৃত মাদ্রাসা কিনা সেটি আপনাদের ডিটেলসগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে। সেমভাবে আপনাদের 4 নম্বর সদস্য এবং 3 নম্বর সদস্য এবং 4 নম্বর সদস্যর আপনাদের সেমভাবে ফিল আপ করতে হবে। এরপর এখানে বলা রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি সদস্য 1
1 নম্বর সদস্য যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে, যদি টিকাকরণ না হয় তাহলে হচ্ছে না অপশানে ক্লিক করতে হবে। সেমভাবে 2, 3 এবং 4 সেম, যদি হয়ে থাকে তো হ্যাঁ, যদি না হয়ে থাকে তো না অপশানে আপনাদের ক্লিক করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এরপর আপনাদের বলেছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা আপনাদের আছে কিনা সেটি আপনাদের ডিটেলস এখানে দিতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেটির ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। যদি পরিবারের প্রধান এখানে পেয়ে থাকে তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না অপশানে ক্লিক করবেন। এবং এখানে প্রকল্পের নাম এবং প্রকল্পটি থেকে নিজেকে কি প্রত্যাহার করতে চান তার জন্য আপনাদের হচ্ছে ইয়েস, হ্যাঁ এবং না অপশানে আপনাদের ক্লিক করতে হবে। যে প্রকল্পটি আপনি পেয়ে থাকবেন সেই প্রকল্পর জায়গায় এখানে আপনাদের সেই প্রকল্পটি এখানে বসাতে হবে এবং এই প্রকল্প থেকে আপনি যদি নিজেকে প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ অপশানে টিক করবেন, যদি করতে না চান তাহলে এই অপশানটিতে কিছু করার প্রয়োজন নেই। এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন। আপনি যদি এই প্রকল্প থেকে, যে প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন সেই প্রকল্প থেকে যদি নিজেকে প্রত্যাহার করতে না চান তাহলে এই হ্যাঁ অপশানে টিক করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি প্রত্যাহার করতে চান তাহলে আপনাকে এই হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে। সেমভাবে সদস্য ওয়ান যদি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন তো না অপশানে ক্লিক করবেন। আর যদি হ্যাঁ পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে প্রকল্পের নাম লিখতে হবে এবং ওই প্রকল্প থেকে আপনি কি নিজেকে প্রত্যাহার করতে চান, মানে ওই প্রকল্পের সুবিধা আপনি যদি নিতে না চান তাহলে আপনাকে হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে, আর যদি নিতে চান তাহলে এই অপশানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। সেমভাবে সদস্য 2-এর ক্ষেত্রেও একই হবে, যদি পেয়ে থাকেন তো হ্যাঁ এবং যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে প্রকল্পের নাম। যদি 3 নম্বর প্রকল্পের ক্ষেত্রে আপনি যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন তো হ্যাঁ এবং প্রকল্পের নাম আপনাকে বসাতে হবে এবং যদি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে না চান তো হ্যাঁ অপশানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এরপর 4 নম্বর সদস্যের ক্ষেত্রেও সেম হবে, যদি কোনো রকম প্রকল্প পেয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন এবং প্রকল্পের নাম এখানে লিখবেন। আর এটিতে কোনো কিছু করার দরকার নেই যদি আপনি নিজেকে এই প্রকল্প থেকে প্রত্যাহার করতে না চান তো। এরপর আপনাদের সর্বশেষ একটি ঘোষণা বা সম্মতি আপনাদের এখানে জানাতে হবে। এখানে বলা রয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনি সব কিছু ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে আপনি এখানে সম্মতিতে ক্লিক করবেন এবং এই ফর্মটি যাচাই করার যোগ্য হবে। এরপর আপনাদের যে পরিবারের প্রধান রয়েছে সেই পরিবারের প্রধানের এখানে স্বাক্ষর করাতে হবে। এরপর আপনি যে ডকুমেন্টসের ডিটেলস এখানে আপনি দিয়েছেন সেই সব ডকুমেন্টের জেরক্স আপনাকে করে সেই সব ডকুমেন্টে আপনার পরিবারের প্রধানের স্বাক্ষর করে আপনাকে এই ফর্মটির সাথে সব কিছু অ্যাটাচ করে আপনাকে ফর্মটি জমা দিতে হবে। আপনার এলাকায় যে বিজেপি কর্মী রয়েছে তার হাত দিয়ে আপনাকে এই ফর্মটি জমা দিতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি আপনারা সকলেই এই ফর্মটি এরপর নিজেরাই ফিল আপ করতে পারবেন, কারো জন্যে আপনাদেরকে আর অপেক্ষা করে থাকতে হবে না। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটি আরও শেয়ার করুন যাতে আপনার মতো অন্যেরও সাহায্যে লাগতে পারে এই ভিডিওটি। তো এই ধরনেরই আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ।